তো খুশি মনে হচ্ছে। মাছ বেশি বড় হয়েছে নাকি? শুধু বড় না ফারজানা, একেবারে রাজপুত্রের মতো চেহারা। আজকের বাজারের সেরা মাছটাই বোধহয় আমার জালে ধরা দিয়েছে। আল্লাহর রহমত। তাই এটা কি বাজারে নিয়ে যাবে নাকি বাড়ির জন্য রেখে দিবে? এই মাছ বাজারে নেওয়ার জন্য ধরেছি নাকি? এটা আজ রাজুর মার জন্য। অনেকদিন ধরে বলছিলে না বড় তেলাপিয়ার দো পেঁয়াজা খাবে, আজ তাই হবে। আমার জন্য তো চিন্তা করতে হবে না। দুটো পয়সা বেশি আসলেই তো আমাদের লাভ। পয়সার চেয়ে বড় লাভ তোমার মুখের হাসি ফারজানা। এই পুকুরটা আছে বলেই তো আমরা তিনটে প্রাণী শান্তিতে দুটো খেতে পারছি। বাবা, কি বিশাল মাছ! এটা কি আমাদের পুকুরের? আমি ধরবো? ধরবি, কিন্তু সাবধানে। আর শোন, স্কুলে ভালো করে মন দিয়ে পড়বি। তোকে যেন আমার মতো সারাদিন পুকুরের পাড়ে বসে থাকতে না হয়। কেন বাবা? মাছ চাষ তো খুব ভালো কাজ। আমার তো খুব ভালো লাগে। আমি বড় হয়ে তোমার সাথে একসাথে মাছ চাষ করব। আরো অনেক বড় পুকুর বানাবো আমরা। হয়েছে, বাপ ছেলের স্বপ্ন দেখা পরে হবে। রাজু, তোর স্কুলের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা। আর তুমিও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বাকি মাছগুলো বাজারে নিতে হবে। হ্যাঁ, এই তো যাচ্ছি। রাজু ঠিকই বলেছে ফারজানা, একদিন আমরা আরো বড় পুকুর বানাবো। আমাদের কোনো অভাব থাকবে না। আল্লাহ তোমার কথা শুনলেই হলো, সাবধানে যেও। কিরে সোহেল, খুব তো মাছ বেশি বড়লোক হওয়ার স্বপ্ন দেখছিস। তোর বাপের ঋণের কথা মনে আছে? কিসের ঋণ মোড়ল সাহেব? আমার বাবা তো জীবনে কারো কাছ থেকে পয়সা ধার করেছে বলে শুনিনি। শোনোনি? তাহলে এই খাতাটা কি? তোর বাপ মফিজ শেখ আজ থেকে 20 বছর আগে আমার বাপের কাছ থেকে 50,000 টাকা নিয়েছিল। এই দেখ তার টিপসই। এটা মিথ্যা। আমার বাবা টিপসই দিতেন না, তিনি স্বাক্ষর করতে পারতেন। এটা বানানো খাতা। আপনি আমাদের ফাঁসানোর জন্য এটা করছেন। মোড়ল সাহেব, আমরা গরিব মানুষ, আমাদের উপরে জুলুম করবেন না। আরে থামা তোর কান্না। তোদের ভালো মন্দ শোনার জন্য আমি আসিনি। সুদে আসলে ওই টাকা এখন 10 লাখ হয়েছে। ওই টাকা দিবি, নয়তো এই পুকুরে আমার নামে লিখে দিবি। 10 লাখ টাকা? আমি জীবনে 10 লাখ টাকা একসাথে দেখিইনি। আপনি এটা কি বলছেন? আমি কোথায় পাবো এত টাকা? সেটা তোর ব্যাপার, আমি এত কিছু বুঝি না। এই পুকুরটা নদীর পাশে, জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। আমি এখানে একটা কেমিক্যাল ফ্যাক্টরি বানাবো। শহরের সাথে ব্যবসা হবে, কোটি কোটি টাকা উঠবে। তোদের এই মাছের ব্যবসার মতো চুনোপুটির কারবার না। ফ্যাক্টরি? আমার বাপদাদার পুকুর ভরাট করে আপনি ফ্যাক্টরি বানাবেন? না মোড়ল সাহেব, আমি মরে গেলেও এই পুকুর আপনাকে দেব না। মরে যাবি সে তো ভালোই, তাহলে আর পুকুর লিখে দেওয়ার ঝামেলা থাকবে না। এমনিতে আমার হয়ে যাবে। দেখ, সোজা আঙ্গুলে ঘে না উঠলে আঙ্গুল বাঁকাতে কিন্তু আমি জানি। কাল আমার লোক আসবে, পুকুর বুঝে নেবে। যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করিস, তাহলে তোর ওই যে স্কুলের ছেলেটা আছে না, রাস্তাঘাটে একা একা চলাফেরা করে, বাকিটা নিশ্চয় বুঝতে পারছিস। না না, আপনি আমাদের ছেলের কোনো ক্ষতি করবেন না, আমরা আপনার পায়ে পড়ি। তাহলে যেমনটা বললাম তেমনটাই হবে। কাল সকাল থেকে এখানে ভালো ট্রাক ঢুকবে। চোখের সামনে দেখবি তোদের পুকুর কিভাবে মাটির নিচে মিলিয়ে যায়। এটাই তোদের শাস্তি। সব শেষ হয়ে গেল ফারজানা, সব শেষ। এভাবে ভেঙে পড়লে চলবে না। আল্লাহ আছেন, তিনি নিশ্চয়ই কোনো পথ দেখাবেন। কিসের পথ? আমাদের শেষ সম্বলটুকু তো কেড়ে নিল। বাবা, ওরা আমাদের সব মাছ মেরে ফেললো। পুকুরটাকেও মাটি দিয়ে ঢেকে দিচ্ছে। তুমি ওদেরকে বারণ করছো না কেন? পুলিশকে ডাকো বাবা। কাকে ডাকবো বাবা? এই গ্রামের পুলিশ, বিচার সবই তো মোড়লের পকেটে। আমাদের মতো গরিবদের কথা কেউ শুনবে না। ছেলেটাকে আর কষ্ট দিও না, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন সামনের কথা ভাবতে হবে। কিসের সামনের কথা? আমার সামনে তো শুধু অন্ধকার। কাল থেকে উনুনে আগুন জ্বলবে কি দিয়ে, সেই চিন্তাই তো আমি করতে পারছি না।
ঘরে আমার জমানো কিছু টাকা আছে, কয়েকদিন চলে যাবে। তুমি কাজের খোঁজে বের হও। দিনমজুরের কাজ হলেও তো করতে হবে। রাজুর মুখটা তো শুকিয়ে যেতে দেওয়া যাবে না। হ্যাঁ, তাই করতে হবে। চোখের সামনে বাপ দাদার স্মৃতিটা শেষ হয়ে যাচ্ছে, আর আমি কিছুই করতে পারলাম না। এর চেয়ে বড় অভিশাপ আর কি হতে পারে? হে আল্লাহ, একটা কাজও কি আমার কপালে নেই? খালি হাতে বাড়ি ফিরবো কোন মুখে? ফারজানাকে কি বলবো? রাজুকে কি জবাব দেব? এর চেয়ে মরে যাওয়া তো ভালো ছিল। হঠাৎ নদীর দিকে তাকিয়ে এসে অবাক হয়। নদীর বুকে সারিবদ্ধ নীল ড্রাম, বাঁশের মাচা আর জাল দিয়ে ঘেরা অদ্ভুত সব কাঠামো ভাসছে। ওগুলো কি নদীর মধ্যে ঘর বানিয়েছে নাকি কেউ? কিন্তু মানুষজন তো মাছ ধরার মতো করেই কাজ করছে। ব্যাপারটা কি? ভাই, মনে কিছু নেবেন না, একটা কথা জিজ্ঞাসা করতাম। হ্যাঁ বলেন ভাই, কি জানতে চান? এই যে আপনারা নদীর মধ্যে ড্রাম আর বাঁশ দিয়ে যা বানিয়েছেন, এগুলো কি? এখানে কি করেন আপনারা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও, এটার কথা বলছেন? এটাকে বলে ভাসমান খাঁচায় মাছ চাষ। ভাসমান কাঁচায় মাছ চাষ? মানে নদীর পানিতে আপনারা মাছ চাষ করেন? পুকুর লাগে না? আরে না ভাই, পুকুর কেনার পয়সা আমরা কোথায় পাবো? আমরা হলাম ভূমিহীন মানুষ। সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে নদীর একধারে এই খাঁচাগুলো বানিয়েছি। কিন্তু কিভাবে সম্ভব? মাছ তো স্রোতে ভেসে যাবে। আরে না, এই দেখেন না, চারদিকে নাইলনের জাল দিয়ে এমনভাবে ঘেরা যে একটা পোনাও বের হতে পারবে না। ভেতরে তেলাপিয়া, পাঙ্গাস মাছের পোনা ছাড়ি। নদীর বহমান পানিতে অক্সিজেন বেশি, তাই মাছ বড় হয় তাড়াতাড়ি। পুকুরের মাছের চেয়ে এই মাছের স্বাদও ভালো। বলেন কি? খরচ কেমন হয় এতে? আর লাভ? প্রথমবার একটা খাঁচা বানাতে 1000 টাকা খরচ হয়। ড্রাম, বাঁশ, জাল, এই আর কি। একবার বানালে কয়েক বছর আর চিন্তা নেই। আর লাভের কথা যদি বলেন, তাহলে শোনেন, ঠিক মতো যত্ন করলে এই এক খাঁচা থেকে 50-60 হাজার টাকা লাভ করা কোনো ব্যাপারই না। বলেন কি? 50-60 হাজার? ফিরলে? সারাদিন কোথায় ছিলে? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কোনো কাজ পেয়েছো? কাজ পাইনি ফারজানা, কিন্তু কাজের চেয়ে বড় জিনিস পেয়েছি। আমি আমাদের বাঁচার পথ খুঁজে পেয়েছি। কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আজ নদীর ধারে গিয়েছিলাম, সেখানে দেখলাম মানুষ পুকুর ছাড়াই নদীতে খাঁচা বানিয়ে মাছ চাষ করছে। এর নাম ভাসমান খাঁচায় মাছ চাষ। নদীর মধ্যে মাছ চাষ? সে আবার কেমন কথা? এও কি সম্ভব? সম্ভব ফারজানা, আমি নিজে চোখে দেখে এসেছি, সব খোঁজখবর নিয়ে এসেছি। একটা খাঁচা বানাতে 10-12 হাজার টাকা লাগবে, তারপর শুধু মাছের পোনা আর খাবার খরচ। 10-12 হাজার টাকা? আমরা এত টাকা কোথায় পাবো? আমার কাছে জমানো 1000 টাকা আছে, কিন্তু বাকিটা? তোমার ওই টাকাটাই দাও, আর আমার কাছেও কিছু আছে। বাকিটা আমি ধার করব, দরকার হলে আমার গায়ের রক্ত বিক্রি করব। কিন্তু আমি এই কাজ করবই। এটা আমাদের শেষ সুযোগ ফারজানা। বাবা, বাবা, তুমি কি ভাসমান খাঁচার কথা বলছো? এই দেখো, আমাদের বইয়ে এই বিষয়ে একটা পুরো অধ্যায় আছে। রাজু বইটা সোহেলের সামনে খুলে ধরে। সেখানে রঙিন ছবি সহ খাঁচা বানানোর পদ্ধতি, সুবিধা অসুবিধা সব লেখা। দেখো বাবা, এখানে লেখা আছে, নদীর প্রবাহমান পানি মাছের জন্য অত্যন্ত উপকারী। এতে মাছের বৃদ্ধি দ্রুত হয় এবং রোগবালাই কম হয়। ভূমিহীন ও ক্ষুদ্র চাষীদের জন্য এটি একটি যুগান্তকারী পদ্ধতি। দেখেছো ফারজানা, আমার ছেলে পর্যন্ত জানে। এ নিশ্চয় আল্লাহর ইশারা। তিনি চান আমরা আবারও ঘুরে দাঁড়াই। এখন আর কোনো দ্বিধা নেই, আমি কাল সকালেই বাজারে যাব। ঠিক আছে, আমার জমানো সব টাকা আমি তোমাকে দিচ্ছি। তুমি যখন এত বিশ্বাস নিয়ে বলছো, তখন আল্লাহ আমাদের নিরাশ করবেন না। ফারজানা, জালটা ওদিক থেকে একটু টেনে ধরো তো। বাঁধনটা শক্ত করে দিতে হবে। দিচ্ছি,
তুমি সাবধানে বাঁশটা কাটো, হাতে যেন লেগে না যায়। বাবা, আমি কি ড্রামগুলোতে দড়ি বাঁধবো? আমি এটা পারি। হ্যাঁ বাবা, কিন্তু একা একা না, আমি দেখিয়ে দিচ্ছি, তারপর করবি। আমাদের প্রথম খাঁচা, কোনো ভুল হলে চলবে না। আচ্ছা মোড়ল যদি এটা দেখে কোনো ঝামেলা করে, নদীটা তো পাশেই। নদী কারো ব্যক্তিগত সম্পত্তি নয় ফারজানা, এটা সরকারি। সে এখানে মাথাপরি ফলাতে পারবে না। আর পারলেও এবার আমি ভয় পাবো না। আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে, এবার আমি লড়াই করব। দুপুরের মধ্যে তাদের প্রথম খাঁচা তৈরি হয়ে যায়। তিনজন মিলে ধরাধরি করে সেটাকে নদীর পানিতে ভাসায়। বাবা, আমাদের কাঁচা ভাসছে। দেখো মা, কি সুন্দর লাগছে। যা, তোরাই আমার নতুন ভরসা। এই নদীর বুকেই তোরা আমার ভাগ্য ফিরিয়ে দিবি। জামাল, 3 নম্বর খাঁচার মাছগুলো সব বিক্রির জন্য তৈরি। আজই পাইকার আসবে। ভালো করে খাবার দিয়েছিস তো? জি সোহেল ভাই, আপনার কথা মতো সব করছি। আপনি কাজটা দিয়ে আমাদের দুই ভাইয়ের যে কি উপকার করেছেন, গ্রামে তো না কি মরা তো হয়েছিল। হ্যাঁ ভাই, এখন আমরাও ভাবছি কিছু টাকা জমিয়ে আপনার মতো করে নিজেদের একটা খাঁচা বানাবো। আপনি কি আমাদের শিখিয়ে দেবেন? অবশ্যই শিখিয়ে দেব। তোরা আমার ভাইয়ের মতো। এই নদীতে অনেক জায়গা আছে। আমরা সবাই মিলে যদি এই কাজটা করি, তাহলে গ্রামের কোনো ছেলে আর বেকার থাকবে না। তোমাদের কাজ শেষ? আজ তো মাছ বিক্রি করে বড় অঙ্কের টাকা হাতে আসবে। হ্যাঁ ফারজানা, আজ আমাদের সব কষ্টের অবসান হবে। আজ বাড়ি ফেরার সময় রাজুর জন্য নতুন বই খাতা আর তোমার জন্য একটা ভালো শাড়ি নিয়ে ফিরবো। আমার জন্য একটা ফুটবল আনবে বাবা। সবই হবে। আজ আমাদের ঈদের দিন। সোহেল খাঁচার কাছে এসে নাকে হাত চাপা দেয়। পানিতে উটকট গন্ধ, নদীর স্বচ্ছ পানি কালচে হয়ে গেছে। জামাল, কামাল, এদিকে আয় তো। কি হয়েছে সোহেল ভাই? দেখ তো, নদীর পানির এই অবস্থা কেন? বিশ্রী গন্ধ আসছে কোত্থেকে? পানিটা কেমন আলকাতরার মতো লাগছে। ভাই, ওই দেখেন, মোরলের ফ্যাক্টরির দিক থেকে একটা মোটা পাইপ সোজা নদীতে এসে পড়েছে। ওই পাইপ দিয়ে তো এই কালো পানি বের হচ্ছে। ফ্যাক্টরি তাহলে চালু হয়ে গেছে। সর্বনাশ! ফ্যাক্টরি সব বিষাক্ত মশলা সরাসরি নদীতে ফেলছে। আরে, এতে তো নদী সব প্রাণী মারা যাবে। আমাদের মাছগুলো? কথা শেষ হওয়ার আগে সে দেখতে পায় তার সবচেয়ে বড় খাঁচার কয়েকটি মাছ মরে সাদা হয়ে ভেসে উঠেছে। এ কি? মাছ তো মরা শুরু করেছে। জামাল, তাড়াতাড়ি জাল তুলে মাছগুলো দেখার চেষ্টা কর। আমার সব শেষ হয়ে গেল। আমার আবার সব কেড়ে নিল ওই শয়তান মুরল। ভাই, এখন কি হবে? এভাবে চললে তো একটা মাছও বাঁচানো যাবে না। না, এবার আমি আর চুপ করে থাকবো না। আমি ওর কাছে যাব। এর একটা বিহিত আমি করবই। গেট খোলো। আমি মোরল সাহেবের সাথে কথা বলতে চাই। জলদি ডাকো তাকে। এই চিল্লাচ্ছিস কেন? মোরল সাহেব কি তোর মতো ফকিরের সাথে কথা বলে? যা, ভাগ এখান থেকে। আমি যাব না। তার ফ্যাক্টরি বিষয়ে আমার লাখ লাখ টাকার মাছ মরে গেছে। আমি এর বিচার চাই। কিরে সোহেল, তোর তো মরণও নেই দেখে, আবার এসেছিস কি চাইতে? আপনি আমার পুকুর কেড়ে নিয়েছেন, আমি কিচ্ছু বলিনি। কিন্তু এই নদীটা সবার। আপনি কোন অধিকারে ফ্যাক্টরির বিষাক্ত পানি নদীতে ফেলে আমার সর্বনাশ করছেন? হা, 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 হা। সর্বনাশ? আরে, আমার কোটি টাকার ব্যবসার কাছে তোর ওই 2 পয়সার মাছের কি দাম আছে? ফ্যাক্টরির ময়লা ফেলার জন্য নদী ছাড়া ভালো জায়গা কোথায়? আপনাকে এই পাইপ বন্ধ করতে হবে। না হলে শুধু আমার মাছ নয়, এই নদীর সবকিছু মরে যাবে। গ্রামের মানুষও মরবে। মরক, তাতে আমার কি? আমি সরকারকে টেস্ট দেই, পুলিশকে টাকা দেই, আমার ফ্যাক্টরি চলবে, ময়লা নদীতেই যাবে। তোর মতো মশা মাছির জন্য আমি আমার ব্যবসা বন্ধ করব না। আপনি একটা অমানুষ। আপনার বিচার হবেই। আমাকে বিচার দেখাচ্ছিস? ওর এত সাহস!
এটাকে ঘাড় ধরে বের করে দে, আর এমন ভাবে বুঝিয়ে দিবি যাতে ভবিষ্যতে এই ফ্যাক্টরি 1 মাইলের মধ্যে আসার সাহস না করে। মনে রাখবেন মোড়ল সাহেব, আমি একা হতে পারি কিন্তু দুর্বল নই। এই অন্যায়ের জবাব আপনাকে পেতেই হবে। আজ আমি আপনাদের সবাইকে একটা জরুরি কথা বলার জন্য ডেকেছি। আপনারা সবাই জানেন হায়দার মোড়ল আমার সব কেড়ে নিয়েছে, কিন্তু এখন সে যা করছে তাতে শুধু আমার নয়, আমাদের সবার জীবন বিপদে। ঠিকই বলেছ বাবা সোহেল, আমরাও তো দেখেছি নদীর পানি কেমন কালো হয়ে গেছে। জাল ফেললে আর আগের মতো মাছ ওঠে না, যা দু একটা ওঠে সেগুলোর গা থেকেও কেমন যেন ওষুধের গন্ধ আসে। শুধু মাছ না সোহেল, আমার পানের পরজে দিয়েছিলাম, 3 দিনের মাথায় সব পান গাছের পাতা হলুদ হয়ে ঝরে গেল। আমার তো মাথায় হাত। আমার ছোট বাচ্চাটা কাল নদীতে গোসল করে বাড়ি ফিরেছে, আজ তার সারা গায়ে লাল লাল ফোস্কা পড়েছে। ডাক্তার বলল বিষাক্ত পানির জন্য এমন হয়েছে। আমরা এখন যাব কোথায়? আমাদের তো ওই নদী ছাড়া আর কোনো গতি নেই। আপনারা সবাই শুনলেন তো, ওই মোড়ল টাকার লোভে আমাদের সবার গলায় বিষ জ্বালিয়ে দিচ্ছে। সে আমার পুকুর কেড়েছে। আমি একা প্রতিবাদ করতে গিয়েছিলাম, আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, কারণ আমি একা। কিন্তু আজ এই সমস্যাটা আর আমার একার নয়, এটা আমাদের পুরো গ্রামের সমস্যা। সুহেল ভাই, আপনি যা বলবেন আমরা তাই করব। হ্যাঁ ভাই, আমরা সবাই এক হলে ওই মোড়লের গুন্ডারা কিছুই করতে পারবে না। তাহলে আপনারা সবাইকে আমার সাথে আছেন? আমরা কি একসাথে এই অন্যায়ের বিরুদ্ধে লড়বো? আছি, আমরা সবাই আপনার সাথে আছি। আপনি হুকুম দিন, আমরা কি করব? ভাইয়েরা, আগে ওই বিষের পাইপ, ওটাই আমাদের প্রধান শত্রু। এবার চলো ওই শয়তানটাকে বের করে আনি, যে আমাদের নদীকে বিষ খাইয়েছে। তার বিচার নদীর ধারেই হবে। আমাকে ছেড়ে দে, তোরা কি চাস? টাকা? আমি সবাইকে টাকা দেব। আমাদের জীবনের দাম তুমি টাকা দিয়ে মেটাতে পারবে না মোড়ল। চলো নদীর ধারে, চলো। নিজের চোখে দেখো তুমি কি করেছো। হায়দার মোড়ল, তোমার বিরুদ্ধে অভিযোগ, তুমি ফ্যাক্টরির বিষাক্ত বর্জ্য নদীতে ফেলে পুরো গ্রামের পরিবেশ এবং মানুষের জীবনকে বিপন্ন করেছো। এই বিষয়ে তোমার কি বলার আছে? আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি এতে এত বড় ক্ষতি হবে। আমি কথা দিচ্ছি, আমি ফ্যাক্টরি বর্জ্য শোধনের জন্য প্ল্যান্ট বসাবো। আমাকে একটা সুযোগ দিন। সুযোগ? আমি যখন আপনার কাছে গিয়েছিলাম তখন তো আপনি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন। তখন তো আপনার মনে হয়নি যেটা ভুল হচ্ছে? আমার যে হাজার হাজার টাকার ফসল নষ্ট হলো তার ক্ষতিপূরণ কে দেবে? আমার বাচ্চা সারা শরীর যে বিষে ভরে গেল, তার কষ্ট কে ফিরিয়ে দেবে? সব শোনার পর এবং সব প্রমাণ দেখার পর এই সালিশ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে হায়দার মোড়লের এই কেমিক্যাল কারখানা আজ থেকে চিরদিনের জন্য বন্ধ থাকবে। না, এটা হতে পারে না। আমার কোটি টাকার বিনিয়োগ আছে। মানুষের জীবনের চেয়ে তোমার বিনিয়োগ বড় নয়। আর দ্বিতীয় সিদ্ধান্ত হলো, নিজের লোভের জন্য পুরো গ্রামের অস্তিত্বকে বিপদে ফেলার অপরাধে তোমাকে এই গ্রাম থেকে চিরতরে বিতাড়িত করা হলো। গ্রামের সবাই এই রায়ে উল্লাস প্রকাশ করে। হায়দার মোড়ল অপমানে লজ্জায় মাথা নিচু করে গ্রাম ছেড়ে চলে যায়। সুহেল ভাই, আপনার জন্যই আজ আমাদের গ্রামের চেহারাটা পাল্টে গেছে। এখন আর আমাদের গ্রামে কোনো বেকার ছেলে নেই। সোহেল ভাই, আমার খাঁচার মাছগুলো কেমন যেন ঝিমিয়ে থাকছে, কি করব? ঘাবড়ানোর কিছু নেই, পানির তাপমাত্রা বেড়েছে তাই এমন হচ্ছে। আমি তোদের যে প্রাকৃতিক ওষুধটা বানাতে শিখিয়েছি ওটা খাবারের সাথে মিশিয়ে দে, দেখবি কাল সকালে সব চাঙ্গা হয়ে গেছে। বাবা দেখো, আমাদের নদীটা এখন কি সুন্দর, বইয়ের ছবির মতো লাগছে। তোমার বাবা শুধু নদীটাকেই সুন্দর করেনি,
গ্রামের সব মানুষের ভাগ্যটাকেও সুন্দর করে দিয়েছে। আমি একা কিছু করিনি ফারজানা, আমরা সবাই মিলে আমাদের ভাগ্য গড়েছি। যে নদী একদিন মোরলের বিষে মরতে বসেছিল, আজ সেই নদী আমাদের সবার কর্মক্ষেত্র হয়েছে।